এনসিপি এবং জামাত ইসলাম, আপনি যদি মনে করেন এটি হচ্ছে এখন সরকার, সেখানে বিএনপি কখনোই, বিএনপি এখন সরকারে নাই, বিএনপি অপোজিশনে রয়েছে। সরকার যদি এনসিপি এবং জামাতের হয়, তাহলে এই সরকারের উপর বিএনপির আস্থা রাখাটা কি আসলে সঠিক হচ্ছে? এর বিকল্প কি থাকতে পারে? না, এর বিকল্প কি থাকতে পারে? বিএনপি তো দেওয়ার থেকে তারপরে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। বিএনপি জানে যে এই সরকার এনসিপির সরকার, জামাত ইসলামের সরকার। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচন কমিশনের উপর ওনার আস্থা রয়েছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করতেছেন, সরকার নিরপেক্ষ কাজ করতেছেন, ইউনূস সাহেব নিরপেক্ষ কাজ করতেছেন। তো একটা দলের সরকার কিভাবে নিরপেক্ষ কাজ করে? তারা জামাত এনসিপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তারা কি নিরপেক্ষ থাকতে পারে? মির্জা ফখরুল সাহেব বড় ভুলটা করছেন। আপনি যদি আমাকে কথা বলতে না দেন তাহলে আমি খুবই দুঃখিত। আমি জাস্ট ক্লিয়ার করতে চাচ্ছি যে একটা দল দ্বারা নিয়ন্ত্রিত সরকার নিরপেক্ষ পলিসি মেকার যারা, নীতি নির্ধারক, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই এই কারণেই, জামাত ইসলাম আজ থেকে ২০ বছর আগে যে ফিলসফি নিয়ে রাজনীতির মাঠে এসেছিল, সেই ফিলসফিতে আপনি লক্ষ্য করবেন যে আজকের যে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সর্বদলীয় হিন্দু, আপনার কি বলা যায়, এই যে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে যে জোটটা গঠিত হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে না, কিন্তু একটা সময় তারা শরিয়া আইনের কথা বলেছে। তার মানে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় শরিয়া আইন বাস্তবায়ন করা হবে, এই মর্মে জামাত ইসলাম ক্ষমতায় আসাটা দুরূহ। তো সুতরাং রাজনীতিতে টিকে থাকাটাও দুরূহ। সেই দৃষ্টিকোণ থেকে তারা এই জায়গা থেকে সরে এসেছে, এবং আমি মনে করি এটা একটা ইতিবাচক দৃষ্টিকোণ, ইতিবাচক একটা পরিবর্তন, এবং রাজনীতিতে এই জিনিসটি প্রতিযোগিতার জায়গায় যাবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেটি বলা হচ্ছে যে আপনার এই যে মহিলা উইং জামাত ইসলামের, দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আমাকে একটা উদাহরণ দেখান তো জামাত ইসলাম কোন মহিলা প্রার্থী দিয়েছে? দেয় নাই। জুলাই সনদে কিন্তু উল্লেখ করা হয়েছে যে মিনিমাম ৫% মহিলা আসন দিতে হবে। এটি কিন্তু তারা কমিটমেন্ট দিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে বিএনপি ১৫ জন আসে, বিএনপির প্রার্থী, মহিলা প্রার্থী, সেখানে ১৩ জন এসেছিল, এবং তার ভেতরে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ৩টি আসন ছিল। সেই ৩টি আসনকে আবার পরবর্তীতে পুরুষকে দিয়ে পূরণ করা হয়েছে, সেখানে ১০টি মহিলা আসন রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনি যে কথাটা এখন রাজনীতির মাঠে বলছেন, আপনি আসলে সেটা ধারণ করেন কিনা? আমি যেটা বলতে চাচ্ছি সেটি ধারণ করেন কিনা? সেইটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন থেকেই যায়। আরেকটি জিনিস হচ্ছে যেটি আ আ মনির সাহেব বলেছেন যে দেখুন এখানে এই যে আপনি নিজেও প্রশ্ন করেছেন যে ফ্যামিলি কার্ড বিএনপি দেয়ার চেষ্টা, যেটি নির্বাচনী প্রচারণায় এসেছে। তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছিলেন, উনি ১ম এ বলেছিলেন যে, "I have a plan" এবং সেই প্ল্যানটি কি? এখন নির্বাচনী প্রচারণায় সেই প্ল্যানটি উনি ক্রমান্বয়ে, অর্থাৎ ৩১ দফাকে ৮ টি স্লটে নিয়ে এসে সেখানে উনি উল্লেখ করছেন যে কোন স্লটে কি কার্যক্রম করবেন। অর্থাৎ আপনার রাষ্ট্র ক্ষমতায় যদি জনগণ তাদেরকে নির্বাচিত করে, তখন এই পরিকল্পনাগুলো তারা গ্রহণ করেছে। এটি জনগণের কাছে এই পরিকল্পনা তারা রাজনৈতিক দল হিসেবে তাদের ম্যানিফেস্টোতে এটা থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই থাকে। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমি শুরু থেকে যদি একটু দেখি, তাহলে এই ৫ই অগাস্টের পর আপনি দেখবেন যে জুলুম এবং নির্যাতনের শিকার, তথ্য দিয়ে যে বলি, জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে কে? সবচেয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই হয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিগত ১৭ বছর প্রত্যেকটা রাজনৈতিক দল হয়েছে। ইনক্লুডিং জামাত ইসলাম, আপনার অন্যান্য অপর রাজনৈতিক দল। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে বিএনপি, যেটি তথ্য আসছে 60%। অর্থাৎ 100 এর মধ্যে 60% এককভাবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, এবং সেই নির্যাতনের শিকার হয়েছে কেন? ফ্যাসিস্ট সরকার দ্বারা। আপনি যদি এখন বলেন যে এই যে যেটা মনির সাহেব বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিস্টরা খুব দ্রুত বাংলাদেশে আসতে পারবে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে, কি বলে যে ইন্ডিয়া তাদের মাধ্যমে, এই কথাগুলো এটি হচ্ছে বিভ্রান্তিমূলক কথা। কেন? তারেক রহমান আপনার বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। স্পষ্ট আপনাদের মনে থাকার কথা। এবং ওখানে স্পষ্ট উনি বলেছিলেন যে আপনি এই যে ভারতের সাথে যে সম্পর্ক, উনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে সবার উপরে। অর্থাৎ বাংলাদেশের স্বার্থকে ১ম এ আপনি এটিকে গুরুত্ব দিয়ে তার পরবর্তীতে আপনার অন্যান্য দেশের সাথে সম্পর্ক। যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও করেছিলেন, যেটি বেগম খালেদা জিয়াও করেছিলেন যে আমরা বন্ধুত্ব চাই কিন্তু কোন প্রভু চাই না। এখন যদি আপনি নতুন ন্যারেটিভ তৈরি করেন যে আপনার কি বলা যায়, এই যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ
কারণ আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বিএনপি, অর্থাৎ একেবারে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, যার নামে মিথ্যা মামলা, বিএনপির নেতা কর্মী তারা ঘরে থাকতে পারেন। এই কথাগুলো বলে আপনি মতিউর রহমান, কথাগুলো তো আসতেছে এই জন্য যে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে, তৃণমূল থেকে এই ধরনের অনেক বক্তব্য আসতেছে। সেই জন্যই তো এই বিষয়গুলো আলোচনায় আসে। যেমন হুব রিসেন্টলি অসংখ্য একজন না, হিন্দু মহিলার একটা বক্তব্য এসেছিল নির্বাচনী প্রচারণায় যে যদি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগ বিএনপি আসাই মানে আওয়ামী লীগ আসা। এখন নির্বাচনী প্রচারণায় কোনো একজন প্রার্থীর প্রচারণায় এই বক্তব্যটা এসেছে। বিএনপি থেকে কোনো আচ্ছা, এক্সপ্লেনেশন আসে নাই। গত কয়েকদিন আগে আচ্ছা, একজন ছাত্রদল নেতার বক্তব্য এসেছে যে বিএনপি, বাংলাদেশে ২ টাই দল আছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নাই, বিএনপি আসলে আওয়ামী লীগ আসবে। সো এই বক্তব্যগুলো তো আসতেছে। আচ্ছা। সেজন্যই আপনি তো যেটা প্রশ্নটা আসছে। বলছেন, না, না, আপনি যেটা বলছেন এরকম অসংখ্য বক্তব্য আছে জামাত ইসলামের পক্ষ থেকে। আপনি কি নিজে সেটা জানেন না? যে অসংখ্য বক্তব্য, হুম। ওই যে কৃষ্ণ নন্দীকে যে আপনার নমিনেশন দেওয়া হচ্ছে, এই কৃষ্ণ নন্দী কোথায় মিটিং করেছে? জামাত থেকে আসে না, সেগুলো, না, যেমন জামাতের না, না, বিষয়টা নিয়েও কথা না, হচ্ছে না, যে জামাত আসলেও কি আওয়ামী লীগ আসবে না, না, কিনা? আপনি প্রশ্ন যখন করছেন উত্তরটা আমার হুম, কাছ থেকে নেন না কেন? সেটা হচ্ছে জি, জামাত জি, ইসলামের বলেন, সম্পর্কে বলেন। অসংখ্য বক্তব্য আছে এবং আমি তো উল্লেখই হুম, করলাম আপনাকে। আপনি একদিকে বলতেছেন দিল্লি নয়, ঢাকা, ঢাকা, আপনি আবার গোপনে তাদের সাথে সখ্যতা তৈরি করছেন। সুতরাং এই যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, এটা বাংলাদেশের জনগণ কিন্তু হুম। বুঝতে পারে। আমি এই ক্ষেত্রে যেটা বলছি, আপনি যাদের রেফারেন্স দিলেন, এটি কি বিএনপির নীতি নির্ধারণী এবং টপ মোস্ট লেভেল থেকে এই বক্তব্যগুলো আসছে? এটা তো আপনার একজন তৃণমূল পর্যায়ের যদি ছাত্র দলের কোনো নেতা অথবা কোনো একজন মহিলা অথবা যেকোনো একজন বিএনপির একজন তৃণমূল মির্জা পর্যায়ের নেতা, ফখরুল সাহেব তার থেকেই পক্ষে বক্তব্য এসেছে যে তার শেখ হাসিনা আপার তার রেখে যাওয়া নেতাকর্মীদেরকে আমরা আশ্রয় দেব। ফখরুল সাহেব থেকেই কিন্তু তো এই বক্তব্য এসেছে। চাঁপাইনবাবগঞ্জের জামাতপন্থী একজন প্রার্থী উনি বলেছেন যে হুম। আপনাদেরকে নিরাপত্তা আমরা দিব যদি আমাদের সাথে আপনারা যোগদান করেন এবং বিএনপি যদি আমাদের সাথে যোগদান করে তাদের জামাত নিরাপত্তা জামাত নিশ্চিত হবে। বলতেছে, কিন্তু বিএনপি প্রার্থী থেকেও তো বলা যায়। মানে প্রার্থী বিষয়টা না, না, উভয় দলই প্রার্থী আওয়ামী লীগের ভোটারদেরকে না, না, দলে না, না, নেওয়ার জন্য চেষ্টা আপনি করতেছেন, আপনি আমার কথা শুনুন। কারাকারি প্রার্থী করতেছেন। প্রার্থী প্রার্থী মানে কি? এই নির্বাচনে প্রার্থী তো হয়েছে সে। সুতরাং এই কথাগুলো যদি বলেন তাহলে আমি মনে করি যে মির্জা ফখরুল সাহেব তো বিএনপির সেকেন্ড ইন কমান্ড। তারেক রহমানের পরে মির্জা ফখরুল তারেক রহমান বিএনপির এখন চেয়ারম্যান। সুতরাং তারেক চেয়ারম্যান। রহমানের মির্জা ফখরুল কথাগুলো ইসলাম আপনাকে, বিএনপির হ্যাঁ, মহাসচিব। হ্যাঁ, বিএনপির মহাসচিব। সুতরাং কোন প্রেক্ষিতে কথা বলেছেন, ওকে, এটার ব্যাখ্যাটা আসলে উনি আ বিএনপির মহাসচিব উনি দিতে পারেন। বাট আমি যতটুকু বুঝতে পারি হুম। বিষয়টা এরকম। এখন আপনি দেখেন একটা জায়গায় এই ৫ই অগাস্টের পরে যখন প্রফেসর ইউনূসকে নিয়ে যে সরকারটি গঠিত হলো, এই সরকারটি গঠিত হওয়ার পরে এই যে এনসিপি হুম। আজকে যে জামাত ইসলামের সাথে যুক্ত হয়েছে, জি, এটা তো সরকারের একটা মুজাহিদ অংশ। দ্বিতীয় পর্যায়ে না, না, আমার একটু শেষ করতে হবে। না, না, আমাকে শেষ করতে দেন। এটা তো সরকারের একটা অংশ। হুম, কারণ হুম। এরাই তো কয়েকদিন আগে আপনার আপনার উপদেষ্টা পরিষদে ছিল। সুতরাং তারা তো এখন এনসিপি এবং যেটা আপনার এবং এনসিপির একটা গ্রুপ তো বের হয়ে চলে গেছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, সরকার, এনসিপি এবং জামাত ইসলাম, আপনি যদি মনে করেন এটি হচ্ছে এখন সরকার। সেখানে বিএনপি এখন সরকারে নাই। বিএনপি অপোজিশনে রয়েছে। তো সুতরাং আমি মনে করি যে আপনি কে কি বলল, কোন জরিপ কি তথ্য দিয়েছে, এই জায়গাতে যদি আমি একটু কথা বলি, জরিপের যে তথ্যগুলো আমরা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেয়েছি, এটা হঠাৎ করে ৫ তারিখের পর অনেক জরিপ আচ্ছা, সংগঠন তৈরি। সরকার যদি না, না, এনসিপি এবং অনেক জামাতের হয় তাহলে এই সরকারের উপর বিএনপির আস্থা রাখাটা কি আসলে সঠিক হচ্ছে? এর মানে এটা কি বিকল্প কি বিএনপির একটা থাকতে ভুল পারে? না? না, না, এর বিকল্প কি থাকতে পারে? বিএনপি তো ডে ওয়ান থেকে তারপরে এই সরকারকে সহযোগিতা করে না, যাচ্ছে। ডে বিএনপি জানে যে এই সরকার এনসিপির সরকার, জামাত ইসলামের সরকার। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচন কমিশনের উপর উনার আস্থা রয়েছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করতেছেন, সরকার নিরপেক্ষ কাজ করতেছেন, ইউনূস সাহেব নিরপেক্ষ কাজ করতেছেন। সো একটা দলের সরকার কিভাবে নিরপেক্ষ কাজ করে? না, আমি তো পুরো সরকারকে বলি নাই এনসিপির সরকার। একটা অংশ তো এই সরকারের ছিল। এনসিপির একটা আপনার অংশ নাহিদ ইসলাম, একটা অংশ মানে সরকার এনসিপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা জামাত দ্বারা নিয়ন্ত্রিত। আপনার বক্তব্যের বিষয়টা এরকমই আসে নাকি? কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। এটা আমার তাহলে বক্তব্য না। তাহলে যারা এটি জামাত এনসিপি বাংলাদেশের দ্বারা বেশিরভাগ, নিয়ন্ত্রিত হচ্ছে তারা কি না, নিরপেক্ষ না, থাকতে পারে? মির্জা ভাই, ফখরুল সাহেব এই বড় ভুলটা করছেন এই আপনি যদি ক্ষেত্রে। আপনি যদি আমাকে কথা বলতে না দেন তাহলে আমি তো খুবই না, দুঃখজনক। আমি জাস্ট আমাকে ক্লিয়ার করতে চাচ্ছি যে একটা আপনার কথা দল দ্বারা নিয়ন্ত্রিত আপনার সরকার প্রশ্ন তো, নিরপেক্ষ কিভাবে না, হয়? না, আপনার আপনার প্রশ্নটা বুঝেছি। আমাকে উত্তরটা দিতে দেন। কারণ আপনি তো জি, প্রশ্ন করেছেন, আমি বলুন। উত্তর দেই। অর্থাৎ হুম, প্রফেসর ইউনূস যখন বলেছেন যে এই ছাত্ররা আমাকে চাকরি দিয়েছে, রাইট? হুম। কিছুদিন আগে বলেছেন যে এই ছাত্রদের ভেতরে কয়েকজন এমপি হবেন এবং তারা মন্ত্রিত্ব পাবেন। এটা কি মিন করে? এই কথাটা আপনারা জানেন না? হুম। এটা মিডিয়াতে আসছে না?
তো সুতরাং এই সরকার যে কোনো একটা জায়গায় কারো না কারো প্রতি বায়াসড। এখন আপনি বলবেন যে মির্জা ফখরুল, আমি আমি নিজেও তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই। কারণ আমাদের বিকল্প কি আছে? আমরা তো নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই কেন? আমরা চাই জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ দিন শেষে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে যে আসলে ক্ষমতায় কারা যাবে। এবং সেটি আপনি আমাকে বলেন। আমরা চাই জি। নিরপেক্ষ নির্বাচন হোক, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু আমাকে আমেরিকা, আমি যদি এখন বলি যেটা মনির সাহেব বললেন, তার মানে কি আপনি কি সেন্ট মার্টিন বা বাংলাদেশের অনেক অঞ্চল আমেরিকাকে দেওয়ার কোনো প্রতিশ্রুতি আমরা দিয়েছি? যার ফলে আমেরিকা আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে বিশেষ করে? কারণ আপনার ট্রাক রেকর্ড তো সেটা বলে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই কথাগুলো এই কথাগুলো রাজনীতির ময়দানে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের যে বিপ্লবটা হচ্ছে, যে অভ্যুত্থানটা হচ্ছে, যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি অসম্মান করা হয়। কি কারণে? তারা পরিবর্তন চেয়েছে, সত্যিকার অর্থে পরিবর্তন চেয়েছে, একটা ইতিবাচক পরিবর্তন চেয়েছে এবং সেটি কি চেয়েছে? তারা চেয়েছে যে সকল ঘটনা বিগত ১৭ বছর ঘটেছে, ভোটবিহীন একটি সরকার, সেটি তারা কখনোই তার অবস্থান বিপক্ষে তারা নিয়েছে, জীবন দিয়েছে। তারা ন্যায় বিচার চেয়েছে, ন্যায্যতা চেয়েছে, সামাজিক এবং মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ চেয়েছে। আমার কথা হচ্ছে এই মেসেজগুলো জনগণের কাছে যে রাজনৈতিক দলগুলো নিয়ে আস্থা অর্জন করতে পারবে, সেই রাজনৈতিক দল যদি সফল হয়, জনগণ যদি তাদের এই কথায় মুগ্ধ হয়, তখন তারা তাদেরকে ম্যান্ডেট দিবে। সুতরাং জি। আমি মনে করি আমি মির্জা ভাই, আমি আজকে আমাদেরটা একটু শেষ আমি করতে হবে, অনেক মার্কিন লম্বা হয়ে না যাচ্ছে। লাস্ট সেন্টেন্স বলি। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া বা ইউরোপীয় ইউনিয়ন কি মনে করলো, কি চিন্তা করলো, এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। কেন? আমি গুরুত্ব দেই বাংলাদেশের জনগণের প্রতি। যে জনগণ ১৭টি বছর ভোট দিতে জি। পারে নাই, আমি চাই জনগণ নির্ধারণ করবে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে। এর ভিতরে যদি কেউ কূটকৌশল অবলম্বন করে সেটিরও জবাব জনগণ ইনশাল্লাহ দিবে।